This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট দোরগোড়ায় করা নাড়ছে, তার আগে অশান্তির খবর কিন্তু থেমে নেই। রায়দিঘিতে বিজেপি কর্মী খুন। রায়দিঘিতে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। বাড়ির পাশের পুকুর পাড় থেকে সেই বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বিজেপি কর্মী কিশোর দাসের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সম্পর্কের টানাপোড়েনে খুনের অভিযোগ পরিবারের, এমনটা দাবি পুলিশের। অভিযোগের ভিত্তিতে নিহত বিজেপি কর্মীর স্ত্রী এবং প্রেমিককে পুলিশ গ্রেফতার করেছে। শুভেন্দু আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। শুভেন্দু, এখনো পর্যন্ত এই ঘটনা, খুনের ঘটনা, তাতে অনেকাংশেই সন্দেহ নেই, কিন্তু পুলিশ কি বলছে? এদের দুজনকে কেন গ্রেফতার করা হলো? রাজনৈতিক যে তত্ত্ব এক্ষেত্রে আসছিল, যে ক্ষেত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি, সেটাই বা কতটা নস্যাৎ করা গিয়েছে সার্বিকভাবে জানতে চাইবো শুভেন্দু। দেখো, গতকাল রাতে বিজেপির এই বুথ সহ সভাপতি কিশোর দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্তে নামে এবং এই নিহত বিজেপি কর্মীর বাবা এর লিখিত অভিযোগ জানায় পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এই নিহত বিজেপি কর্মীর স্ত্রী অনিমা দাস এবং তার প্রেমিক পুলিশের দাবি গোবিন্দ হালদারকে গ্রেপ্তার করেছে। মৃতদের জেরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দুই ঘটিত কারণে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। তবে ধৃতদের কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী পলাশ রানা এই ঘটনার পর আজ সকালে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় এবং পরিবারের পাশায়, এবং বিজেপির অভিযোগ পরিকল্পিতভাবে ভোটের আগে বিজেপিকে ওই এলাকা থেকে একেবারে সরানোর জন্য এই বিজেপির এই বুথ সভাপতিকে আচ্ছা, যদি সেটাই হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে ওই মহিলা এবং আরো এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে? দেখো, পরিবারের অভিযোগ যেটা, যে দীর্ঘদিন ধরে কিন্তু এই বিজেপি কর্মীর স্ত্রীর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল এই প্রতিবেশী যুবক গোবিন্দ হালদারের, এবং এই ঘটনা ঘটার পর তার বাবা যখন পুলিশের কাছে অভিযোগ জানায় এবং পূর্ব সমস্ত ঘটনাও পুলিশকে জানায়, এবং তার ভিত্তিতেই যখন পুলিশ ধৃতদেরকে, অভিযুক্তদেরকে উদ্ধার করে নিয়ে আসে, এরপর ধারাবাহিক জিজ্ঞাসাবাদ চালায় এবং জিজ্ঞাসাবাদে ধন্যবাদ। পরিবারের লোকজন কি বলছেন, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কি বলছেন, আমি পিসিআর কে বলবো একটু ব্যাক শোনাতে। ওনার মেয়ে লোক, ওনার নিজের স্ত্রী আর হচ্ছে কি পাশে বাড়ি একটা কাকা হয় গোবিন্দ হালদার, সে করে দেয় কাজটা করে। কোনো প্রেম ঘটিত কেস নিশ্চয়ই ছিল আগে, তো একটু ওনাদের ভিতরে ভিতরে অশান্তি হতো। এবার আমাদের ধরা দিত না, তবু আমরা মানে কিছু ভিতরে তবু আমরা কিছু ভাবতাম যে সেরকম কিছু আছে। পুলিশ নিয়ে গেছে কাউকে? কাকে? ওনার যে স্ত্রীকে নিয়ে গেছে আর আমার শ্বশুরকে নিয়ে গেছিল, ঠিক আছে, জেরা করার তাহলে সেখানটায় গিয়ে, আর তারপরে ফোনের কি স্ট্যাপ করে, ফোন তো পায়নি ওনার, এমনি ফোনের কি লোকেশন ধরে স্ট্যাপ করে মনে হচ্ছে সে করেছে কাজটা, তার ধরে তার নিয়ে গেছিল। কোনো দলের সাথে কোনো ইয়ে আছে? না না না, কোনো দল পার্টি ফাটি কিচ্ছু না। ওনাদের ভিতরে দুজনের মনে হচ্ছে কোনো লাইন ফাইন আছে, সেই জন্য মানে নিজের মধ্যে লোকের মিলে গেছে। পুলিশ আর এখানকার লোকাল তৃণমূল যে নাটক তৈরি করছে যে অবৈধ সম্পর্ক ছিল, মানুষকে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এটা সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা খুন হয়েছে, এই কার্যকর্তা খুনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি শুধু রায়দিঘি বিধানসভা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনের রূপরেখা তৈরি করবে। যতক্ষণ না পর্যন্ত এই খুনের কোনো সুরাহা হবে, এই খুন কেন করলো, যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি জবাব দেবেন, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি আর আন্দোলন চলতে থাকবে রায়দিঘি বিধানসভাতে সহ সারা পশ্চিমবঙ্গ। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার তিনি কি বলছেন, আমি বলবো পিসিআর কে একবার শোনাতে। বিজেপি যেভাবে এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বাস্তব আপনারা লোকাল এরিয়া থেকে যদি খবর নেন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলুন, এটা ত্রিকোণ প্রেমের একটা কাহিনী। তার বউ এবং বউয়ের প্রেমিক দুজনে মিলে তার বউ তার নিজের স্বামীকে খুন করেছে এবং ইতিমধ্যে তারা সবাই অ্যারেস্ট হয়েছে। এখন তৃণমূলে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছে, তিনি তৃণমূলের নামে দোষারোপ করতে চাইছে। এর থেকে ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না। আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই এবং বিজেপি বারে বারে যেভাবে মিথ্যা অপপ্রচার কুৎসা করে থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। তাদের 1 নম্বরের নেতা থেকে শুরু করে 10 নম্বরের নেতা পর্যন্ত প্রত্যেকে মিথ্যা কথা বলে বাংলাকে আজকে কুলুষিত করছে। তার আগে ভোট বঙ্গে খুনোখুনির ছবি, বিজেপি কর্মী খুনের যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেটা রায়দিঘিতে আজ 24শে মার্চ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন 19শে মার্চ মিনাখাতে। পরপর এই দুটো ছবি আমরা এই কারণেই দেখাচ্ছি, ভোট বঙ্গে
অশান্তির রাজনীতি, ভোট বঙ্গে এই মুহূর্তে কিন্তু রক্তারক্তি শুরু হয়ে গিয়েছে, সেই ছবি পরপর দুটো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, আমরা কথা বলেছিলাম ফিরহাদ হাকিমের সঙ্গে, তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা শোনাবো। এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত। এখনো ভোট ঘোষণা হওয়ার পরে এখনো কিন্তু সেইভাবে প্রচার শুরু হয়নি বা সেইভাবে প্রচারের উত্তাপ বাড়েনি বা ভোটের উত্তাপ বাড়েনি, তাতেই এই ধরনের মার্ডার এবং এই ধরনের হিংস্রতা শুরু হয়ে গেল। এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং আমি নির্বাচন কমিশনকে বলবো যে পুলিশ প্রশাসনকে দিয়ে একটি নির্ভয়ের পরিবেশ তৈরি করা, কারণ এইরকম ভয়যুক্ত পরিবেশে কোথাও পৃথিবীর কোথাও কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। সেই জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। ব্যবস্থা আছে, আইনের পথে চলবে, যেই দুষ্কৃতী হোক সে অ্যারেস্ট হবে। বঙ্গযুদ্ধের প্রচার যুদ্ধ আজ থেকে জেলায় জেলায় প্রচারে তৃণমূল সুপ্রিমো। জলপাইগুড়ির চালসায়, সেই চালসা মোড়ে চার্চের মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে তিনি দেখা করবেন। আগামীকাল ময়নাগুড়ি, ডাবগ্রাম, মাটিগাড়ায় জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। আগামী 26শে মার্চ পাণ্ডবেশ্বর, দুবরাজপুরে, আগামী 27শে মার্চ বাঁকুড়ার ছাতনা এবং মোন্দাতে তৃণমূল সুপ্রিমোর সভা রয়েছে। আগামী 28শে মার্চ রানীগঞ্জ, মথুরাপুর, কাশীপুর এবং 29শে মার্চ মানবাজার, রায়পুরে প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30শে মার্চ পাঁশকুড়া পশ্চিম, ডেবরা, খড়গপুরে এবং 31শে মার্চ চন্দ্রকোনা, গড়বেতা, বিষ্ণুপুরে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যাতে তৃণমূল কংগ্রেস জয়ী করে তার কাঁধে নিয়ে নিয়েছে, আর তার ঘরকে দায়িত্ব দিয়েছেন আমাদের। তাই আমরা সেই দায়িত্ব পালন করে মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা, মমতাদি দাঁড়িয়েছে, এদিক ওদিক নয়, তৃণমূলকে ভোট দিন। অন্যদিকে আজ থেকে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাথর প্রতিমায় সভা করে প্রচার শুরু করবেন তৃণমূল সেনাপতি। আগামীকাল হাই ভোল্টেজ প্রচার রয়েছে নন্দীগ্রামে। শুভেন্দুরগড়ে অভিষেকের জনসভা, আগামীকালই দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়ে জনসভা তৃণমূলের নম্বর 2। তারপর তিনি উত্তরবঙ্গে যাবেন অভিষেক। 26শে মার্চ নাটাবাড়ি, ধূপগুড়ি, কালচিনিতে সভা রয়েছে অভিষেকের। 1 এপ্রিল পর্যন্ত টানা প্রচার সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের বঙ্গে প্রচার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহর সফরের আগে ভোটের বাংলায় এবার নীতিন নবীন। ভোটের রণকৌশল ঠিক করতে আজ দিনভর তার বৈঠক রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি বৈঠক করবেন বিজেপির নেতৃত্বের সঙ্গে। কলকাতা জোনের নেতাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। বিকেলে আইটি সেল এবং কল সেন্টার টিমের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি। সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতৃত্বের সঙ্গে কৌশল বৈঠক রয়েছে নীতিন নবীনের। সব মিলিয়ে আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতির কলকাতা সফর এবং সেক্ষেত্রে ভোটের আগে তিনি রণকৌশল ঠিক করতে দিনভর বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কলকাতা জোনের নেতাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। আবারও জানাই আপনাদের, বিকেলে আইটি সেল এবং কল সেন্টার টিমের সঙ্গে বৈঠক রয়েছে বিজেপি সভাপতির। সন্ধে কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতৃত্বের সঙ্গে কৌশল বৈঠক করবেন নীতিন নবীন। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে। সুমনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিমানবন্দরে এই মুহূর্তে ঢাকির দল রয়েছে, তারা ঢাক বাজিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকির দল। আজকে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতৃত্বের সঙ্গে। শুধু তাই নয়, আজকে ভোটের রণকৌশল ঠিক করবেন তিনি। তারই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহ আসার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজ মন্ত্রী এবং নেতৃত্বের সঙ্গে। আসন্ন 2024 বঙ্গের বিধানসভা নির্বাচনের রণকৌশল কী হবে, সেই রণকৌশল ঠিক করতেই আজকে তার এই বৈঠক। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুমন, জানতে চাইবো যে আজকে তিনি কখন আসবেন, কি কি কর্মসূচি রয়েছে,
একটু ডিটেইলে জানতে চাইবো এখনো পর্যন্ত তার এই সফর এবং আজকে যে বৈঠকগুলো ইতিমধ্যে জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ রণকৌশল ঠিক করা, কোথাও কোথাও প্রার্থীর নাম ঘোষণার পর অসন্তোষ হয়েছে, সার্বিকভাবে কি রুট ম্যাপ হবে, ব্লু প্রিন্ট, যাবতীয় বিষয়গুলো আলোচনা, এবং এটাকে আমরা সেমিফাইনাল বলতে পারি, তার কারণ ফাইনাল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা আসছেন। তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফর, কি কি কর্মসূচি রয়েছে? দেখো নীতিন নবীন ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছেন এবং তাকে এখানে একটা গ্র্যান্ড সেলিব্রেশন দেওয়া হয়েছে, গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হয়েছে। মহিলা ঢাকি, তার সাথে সাথে প্রচুর বিজেপি সমর্থক, সুকান্ত মজুমদার নিজে, তারা কিন্তু এসেছিলেন এবং তুমি দেখতে পাচ্ছ এখনও সেই জমায়েত রয়েছে। এবং তারপর নীতিন নবীন তিনি এখান থেকে রওনা দিয়েছেন 5 তারা একটি হোটেলের দিকে, সেখানে তিনি থাকবেন এবং সেখানে তিনি মূলত হাওড়া হুগলি জেলার যে জোনাল কর্মী সভাগুলো সেগুলো শেষ করবেন এবং তার সাথে বিজেপির যারা এখানকার রাজ্যের নেতৃত্ব তারা অবশ্যই থাকবেন। নিঃসন্দেহে বলা চলে নীতিন নবীন তিনি বিমানবন্দরে নামার পর প্রত্যেক কর্মীর সাথে আন্তরিকভাবে মত বিনিময় করেছেন এবং স্বাভাবিকভাবে বিজেপি কর্মীরা তারা কিন্তু কোথাও উচ্ছ্বসিত সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং নীতিন নবীনের কনভয় ইতিমধ্যেই কিন্তু নিউ টাউনের সেই 5 তারা হোটেলের দিকে রওনা দিয়েছে। ধন্যবাদ সুমন। আগামী 28শে মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য বিজেপির সংকল্পপত্র, যেটাকে ইস্তাহার বলা হয়, সেই ইস্তাহার প্রকাশ হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সংকল্পপত্র প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে। আগামী 28শে মার্চ বিজেপির ইস্তাহার প্রকাশ। আসন্ন 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কোন কোন বিষয়গুলো বিজেপির ফোকাসে, যাকে বলা হয় রাজনৈতিক ইস্তাহার, সেই ইস্তাহার যা তারা সংকল্পপত্র নামে ডাকেন, সেই ইস্তাহার বা সংকল্পপত্র আগামী 28শে মার্চ প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি। বিজেপিকে আনুন, গ্যারেন্টার নরেন্দ্র মোদী। তাই সংকল্পপত্র যা বেরোবে সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা সকলে দায়বদ্ধ থাকব একবারে সময় অনুযায়ী সেটাকে পূরণ করার। 21টা রাজ্যের ক্ষেত্রেও বিজেপি সংকল্পপত্র ক্ষেত্রে কোথাও এতটুকু আপোস করেনি। বিশেষ করে গত 2-3 বছরে যেসব জায়গায় সংকল্পপত্র প্রকাশিত হয়েছে, আপনি যদি ধরে ধরে দেখেন, রাজস্থান বলুন, ছত্তিশগড় বলুন, উড়িষ্যা বলুন, মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, দিল্লিতে তো সবে সরকার হয়েছে কয়েক মাস, সেখানেও অনেকগুলো কার্যকর হয়ে গেছে। 6 মাসের মধ্যে কতটা, 1 বছরের মধ্যে কি করবে, 3 বছরের মধ্যে কি, 5 বছরের মধ্যে কি, যেখানে যা বিজেপি বলেছে করে দেখিয়েছে। এক্ষেত্রেও আমাদের সংকল্পপত্রের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা অন্য 21টা রাজ্যের মতো এখানেও থাকবে আমি বিশ্বাস করি। দুয়ারে বঙ্গযুদ্ধ, সব পক্ষ প্রস্তুত, ভোট রাজনীতির উত্তাপ চড়ছে, একথা বলার অপেক্ষা রাখে না। কি ভাবছেন বাংলার সাধারণ মানুষ? আসুন শুনুন। জঙ্গলমহলের উন্নয়ন এবং অনুন্নয়নের প্রশ্নে শাসক বিরোধী চাপানোতর নতুন নয়। সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও শাসক বিরোধী চাপানোতর শুরু হয়েছে। শাসক দলের দাবি জঙ্গলমহলে বিপুল উন্নয়ন হয়েছে, অন্যদিকে বিরোধী দলগুলি তারা অনুন্নয়নের প্রশ্নে সরব হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভায়। সাধারণ মানুষ তারা কি হিন্ট দিচ্ছেন, আদৌ উন্নয়ন হয়েছে নাকি অনুন্নয়নের যে ইস্যু বিরোধীরা তুলছে তার পক্ষে সাধারণ মানুষের রায় যাবে, তা জানতে এই মুহূর্তে আমরা রানীবাঁধ বিধানসভায় রয়েছি এবং রানীবাঁধ বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেব, তারা কি হিন্ট পাচ্ছেন। জঙ্গলমহলের রায় কোন দিকে যাবে, কি হিন্ট পাচ্ছেন? বিজেপি এদিকে থাকবে। কি হিন্ট পাচ্ছেন? আর হিন্ট এখন যেটা চলছে সেইটাই যেতে হবে, আর কি করব এখন বলা যাবে না বাবু, কষ্ট কথা। বিজেপির দিকে যেতে পারে। কি হিন্ট পাচ্ছেন? এটাই তো বুঝতে পারছি না কোন দিকে ঋণ হবে, সব বলা যাচ্ছে না তো। দিদি থাকবে। এখানে যে অবস্থা তাতে কিছু বলা যাচ্ছে না কোন দিকে যাবে। জঙ্গলমহলের রায় তাহলে কোন দিকে যাবে, কি হিন্ট? রায় যেমন ছিল সেরকমই থাকবে।